স্যার, আপনি কি আমাকে একবার ফোন করছিলেন? আমি অবশ্যই ফোনের কাছে ছিলাম না। কেন ফোন করছেন স্যার? আরে আমি ফোন করেছিলাম তোমাকে এই জন্য যে তুমি এসে আমার অফিসে একটু দেখা করো। আর তোমাকে ফোন দিলে ইদানিং ধরছো না কেন? কি সমস্যা কি তোমার? হ্যাঁ, কি তোমার পাওনা কি আমি তোমাকে দিচ্ছি না নাকি? কি কিসে এত কম হচ্ছে তোমার? হ্যাঁ, স্যার, আমি আপনাকে বলছিলাম যে আপনি আগে নিজে ঠিক হন। কারণ আপনার চরিত্রটাই তো ঠিক নাই। আজ আমাকে তো কাল আবার অন্যকে। কেন এরকম কেন? আপনার স্বভাব আমি বুঝে ফেলছি। আপনার স্বভাবটা আসলে একদমই ভালো না। আপনার নজরটা একজনের উপরে রাখুন। আপনি আমাকে কথা দিয়েছিলেন যে শুধু আপনি আমার সঙ্গে এই রিলেশনটা ঠিক রাখবেন, কন্টিনিউ করবেন। আজ আপনি আমাকেও রাখছেন, আবার ওকেও ডাকেন কেন? তো ওর সঙ্গেই যান, ওকেই আপনার অফিসে ডাকেন। আমাকে ফোন করছেন কেন? দেখো মিতা, বেশি বাড়াবাড়ি আমার সঙ্গে করলে কিন্তু আমি তোমার ডিমোশন করে দিব, তোমার পদ থেকে উচ্ছেদ করে দিব। কথাটা মাথায় রেখো। আমি যখন যেটা বলবো সেই মোতাবেক চলার চেষ্টা করো। এভাবে আমাকে ট্রেট করো না। আমার চলার স্বাধীনতার উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো না। বুঝতে পারছো? স্যার, আপনি এই কথা বলে আর কজনের সর্বনাশ করবেন? আমাকে দিনের পর দিন আমার উন্নতির আশ্বাস দিয়ে বারবার আমাকে ঠকাচ্ছেন, আমাকে নিজের প্রয়োজনে ব্যবহার করছেন। আবার আপনি অন্য কজনকে এরকম ব্যবহার করছেন তা আল্লাহই জানে। তার জলজ্যান্ত প্রমাণ আমার হাতে আছে স্যার। আপনি এটা ঠিক করছেন না। উপরের চেয়ারে বসে আপনি এই ব্ল্যাকমেল করে আমার মতো কিছু নিরীহ মানুষের এরকম জীবন নিয়ে আপনি খেলতে পারেন না স্যার। এইটা আপনার চারিত্রিক সমস্যা, আর এটা আপনি একটু শুধরাই নেন, তাহলেই হবে। আমি আসলে বুঝে ফেলছি যে আপনি এইরকম আশা দেন, মিথ্যে আশা দিয়ে আমাদের সর্বনাশ করেন। আর কাজের বেলায় ঠনঠনা, কাজটা ঠিক মতো করেন না। এটা আমি বুঝে ফেলছি স্যার। আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে চলেন, আমি আপনার কাজে বাধা হব না। আমার আর প্রমোশন লাগবে না স্যার। আপনি যা ইচ্ছা তাই করেন। দেখো মিতা, তুমি আমাকে অযথা ভুল বুঝছো। এভাবে ভুল বুঝো না। আমি কথাও যা বলি কাজেও তাই করি। বেশ কয়েকদিন তুমি আমার সঙ্গে মেলামেশা করছো, ঠিক আছে, এটা আমি মানি। কিন্তু তার মানে এই না যে তোমার মতো আর কাউকে আমি ব্যবহার করছি। আমি শুধু জাস্ট তোমাকে ব্যবহার করছি, এবং তোমাকে যেটা কথা দিয়েছিলাম যে তোমার প্রমোশন করায় দেব, আমি ঠিক সেটাই করব। আর এর জন্য তুমি আমাকে ভুল বোঝাটা, এটা তোমার মোটেও ঠিক হচ্ছে না। বুঝছো? তুমি আমার সঙ্গে আমার অফিসে এসে দেখা করো। তারপরে আমি তোমার সঙ্গে একটা ডেট ফাইনাল করব, এবং সেদিন আমার সঙ্গে তুমি একটু সময় দাও। তারপরে তোমার এই প্রমোশনের বিষয়টা আমি খুব শীঘ্রই এটা আপডেট করব। আমি কথা দিয়ে বলছি, একদম প্রমিস করছি। এটা আমার কোনো নড়চড় হবে না, বুঝছো? একটাবার আমাকে সুযোগ দিয়ে দেখো। তা না হলে কিন্তু আর পাঁচজনের যেটা করছিলাম তোমার ওইটাই হবে। আমি অবশ্যই ডিমোশন করে দিব, এতে কোনো সন্দেহ নেই। আমার সঙ্গে বেশি রাগারাগি বা এমনি দুরাচরণ আর করো না। যা করছো ভালোই করছো। আর একটাবার আমাকে সুযোগ দাও এবং ট্রাই করে দেখো আমি তোমার কথা রাখছি কিনা, এটা আমাকে বলো। তুমি শুধু পূর্বের মতো আমার সঙ্গে একটু সময় দাও। একটু সময় দিয়ে তারপরে তুমি দেখো যে আসলে আমি ঠিকঠাক করছি নাকি। এইটাই শেষ চান্স। দ্বিতীয়বার আর আমি তোমাকে বলবো না। বুঝছো? আপনি যে আমাকে বারবার ঘুরাবেন না তার প্রমাণ কি স্যার? কারণ আমি বুঝে ফেলছি আপনি তো বিগত 2 মাস ধরে আমাকে নিয়মিত ইউজ করছেন। আপনার প্রয়োজনে আমাকে ব্যবহার করছেন, এই সেম একই কথা বলে। কিন্তু আজ তো সেটার প্রমাণ পেলাম না যে আপনি আমার কথাটা রাখছেন বা আপনি আমার আহ, চাকরির আপডেট করছেন। সেটা তো করলেন না স্যার। আর আজও আপনি একই কথা বলছেন। তাহলে আমি কি করে বিশ্বাস করবো বলুন? আরে মিতা, তুমি আমার অফিসে আসো না, তারপরে তোমার সঙ্গে আমার ফাইনালি কথা হবে। আমি বিস্তারিত সামনাসামনি সবই তোমাকে বলবো, বুঝিয়ে বলবো, তখন তুমি বুঝতে পারবা। বুঝতে পারছো ব্যাপারটা? কারণ এবার আমি তোমার চাকরির আপডেটটা করেই ছাড়বো। আমি তোমাকে কথা দিছি, এই কথার একদম নড়চড় হবে না, বুঝছো? তুমি আসো না আমার অফিসে। তারপরে আমি যদি এবারের মতো তোমার কথায় যদি আমার কথা যদি আমি রাখতে না পারি, আমার কথা যদি মিস্টেক হয়, তাহলে আর কোনোদিন তুমি আমার সঙ্গে আর রিলেশন রেখো না। তুমি ভাববা যে আমি আসলে প্রতারক, আমি ভণ্ড, বা আমি কথা দিয়ে কথা রাখতে পারি না। আমি তো মেনেই নিচ্ছি, তোমাকে ক্লিয়ার বলে দিলাম। তবে বিনিময়ে কোনো কথা না। তুমি আসো, এসে আমার আমার সঙ্গে আমার অফিসে আসো, এসে আমার পার্সোনালে আর একটা দিন আমার সঙ্গে সময় দাও, শেষবারের মতো। তারপরে আর কখনো তোমাকে রিকোয়েস্ট করব না। আর যদি আমি তোমার কথা রাখতে পারি, তাহলে তো নিশ্চয়ই রিকোয়েস্ট করলে তুমি আমার কথা রাখবে, তাই না?
স্যার আপনার সঙ্গে এবার যাব ঠিকই, কিন্তু আপনার অফিসে গেলে আপনার পার্সোনাল রুমে আপনার সঙ্গে ক ঘন্টা সময় দিতে হবে স্যার, একটু বলুন তো। আরে বেশি সময় দিতে হবে না, জাস্ট 1 ঘন্টা সময় দিলেই হবে। তারপরে আমি কোন তারিখে তোমার আপডেট করব এটা আমি তোমাকে সরাসরি বলে দিব। এতে কোনো সন্দেহ করো না, কোনো সন্দেহ নেই, বিশ্বাস করো একবার, তারপরে দেখবো। আরে আমি কত ছোটখাটো অভিনেত্রীর প্রমোশন করাই দিলাম, মূল ক্যারেক্টারে বসাই দিলাম, আর তুমি তো একজন সাধারণ কনস্টেবল, এটা কোনো বিষয়ই না, বুঝছো? ব্যাপারটা মাথায় রেখো। স্যার তাহলে আমার একটা কথা, এবারেই শেষ চান্স। আমি হয়তো যাব, কিন্তু এটা লাস্ট বার। তাছাড়া আপনার যদি আপনার কথা না রাখেন, আমাকে যেটা আসলে আশ্বাস দিলেন, এই আশ্বাসটুকু যদি আপনি ভঙ্গ করেন, এটাই জীবনের শেষ চান্স। আর কখনো স্যার আপনার সঙ্গে আমি কোনো রিলেশন রাখবো না স্যার, এটা আমি ক্লিয়ার বলে দিলাম আপনাকে। বুঝতে পারছেন স্যার? আরে হ্যাঁ, বুঝবো না কেন, বুঝলাম তো। আর আমি তো তোমাকে বলছি, তুমি আমার কাছে চাও কি, সবই দেবো তোমাকে। আরে কত আনপ্যারালাল, কত আনমেচুইড মানুষকে ফেমাস করিয়ে দিলাম আমি, আর তোমাকে করতে পারবো না, এটা কোনো কথা হলো? তোমাকে অনেক উচ্চ শিখরে পৌঁছে দেব, যদি তুমি আমার কথা শোনো, তাহলেই হবে, বুঝছো? নিরাশ হও না। স্যার আপনি তো জানেন আমি তো একটা বিবাহিত মেয়ে। আর আপনি যেটা আসলে দিনের পর দিন আমার সঙ্গে যে ব্যবহারটা করছেন, এটা কি আদৌ ঠিক হচ্ছে স্যার? মানে ব্যাপারটা যেন একটা ব্ল্যাকমেইলের মতো ব্যবহার করছেন আপনি। আমাকে প্রমোশন করার লোভ দেখিয়ে নানান রকম ভাবে আমার কাছ থেকে লুটে নিচ্ছেন আপনি, অনেক মজা। আর সেই আমিও আপডেটের জন্য আর কি আপনার কাজটা কথায় রাজি হয়ে গেছি। কিন্তু আপনি তো জানেন স্যার, আমার হাজবেন্ড আছে, আমার ছোট্ট একটা ফ্যামিলি আছে। তাদের মানে সবকিছু মেনটেন করে আপনার সঙ্গে যে গোপনে এরকম একটা কার্যকলাপ আমি দিনের পর দিন করে যাচ্ছি স্যার, এটা তো ভারী অন্যায়। আর এটা আমি আসলে এভাবে কন্টিনিউ করতে যাচ্ছি না স্যার। আপনি আমার একটা বা আমার কথা রাখেন, আপনার সব কথায় আমি রাজি, তবে আমার চাকরিটা একটু আপডেট করলে হবে। তারপরে স্যার এটা কন্টিনিউ আপনি করার চেষ্টা করেন না, কারণ আমার তো হাজবেন্ড আছে, আমার তো ফ্যামিলি আছে। আর সেখানে একটা বার যদি আমার কলঙ্কের দাগ পড়ে যায় না স্যার, তাহলে তো আমার লাইফটা শেষ। আমি জব করে কি করব? আমার জব করার দরকার হবে না তো, যদি আমার ক্যারেক্টারের উপরে কালি পড়ে যায়, আমার চরিত্রের উপরে যদি দাগ পড়ে যায় না স্যার, তাহলে তো আর আমার চাকরি করে লাভ নেই। এই জন্য বলছি, যতটুকু যা এ যাবৎ করছি আপনার সঙ্গে, আর আজকে পর্যন্ত যা করলাম এ অবধি শেষ। পরে আর এ ধরনের কোনো আবদার করবেন না। তবে শর্তে একটাই, শেষবারের মতো আমি আপনার কথা রাখবো, আপনি আমার চাকরির জন্য একটু প্রমোশনের ব্যবস্থা করে দেবেন, যেটা বলে এ যাবৎ আমার সঙ্গে যে আচরণটা করে যাচ্ছেন, আমিও আপনার কথায় একমত হয়ে সবই করছি। তবে এটাই শেষবারের মতো করবো স্যার। এরপরে কিন্তু আর আমার কাছে এ ধরনের কোনো দাবি দেওয়া রাখতে পারবেন না। আর আপনি অন্যদের কথা বলছেন স্যার, যাদের আপনি এই জাহান মেসিউর থেকে ফেমাস বানিয়ে দিছেন স্যার, আমার ফেমাস হওয়ার শখ নাই। আমি আপনার আন্ডারে চাকরি করতে গেছি। এখন আপনি যদি, আপনার হাত আছে, আপনি বড় চেয়ারে বসে আছেন, একটা দায়িত্বশীল। এখন সেখান থেকে স্যার আপনি যদি আমাকে একটু প্রমোশন করে দিতেন, সেই লোভে আসলে আমি আপনার কথা শুনে একটা বড় ধরনের অপরাধ করে ফেলছি। তবে এটা কন্টিনিউ করা ঠিক হবে না স্যার। একবার দুইবার হয়তো আমি লোভে পড়ে এটা করছি, আর এটা সুযোগ নিয়ে আপনি আমাকে ব্ল্যাকমেল করে বারবার একই কাজ দিনের পর দিন চালায় যাবেন, এটা হতে পারে না স্যার। এটাই আমার জীবনের শেষ চান্স। এটা আমি হয়তো আপনার সাথে আরেকবার কথা রাখবো, তবে সত্য একটাই, আপনি কোনো কথা নড়চড় করতে পারবেন না। আমার চাকরিকে প্রমোশন করাই দেন এবং কেউ বেতন দিয়ে ইতি টেনে দিবেন। ওকে স্যার? আর কোনো কথা হবে না। ওকে। আর এই তো মিতা, তুমি লাইনে আসছো। এতক্ষণে এই কথাটা সহজে বুঝলেই তো আর এত কথা হতো না, বুঝছো? তুমি সেই কথায় আসলে কিন্তু অনেক লেট করে ফেলছো। তা যাই হোক, তুমি যখন আমার প্রস্তাবে রাজি, আর আমিও আমার কথা রাখবো, তো ঠিক আছে, রাখতেছি। তুমি আগামীকাল একটু আমার অফিসে আসো, আমার সঙ্গে দেখা করো, বুঝছো? তারপরে বিস্তারিত সামনাসামনি তোমাকে আমি মিট করে যেটা হয় আমি সেটা করব, বুঝছো? ওকে স্যার, সেটাই হবে। আর স্যার আমি আপনার সঙ্গে খালি খালি এভাবে থাকতে পারবো না, প্রোটেকশন রাখবেন। তা ঠিক আছে স্যার, রাখতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওকে, তাই হবে। তা ঠিক আছে, রাখতেছি। আল্লাহ হাফেজ, বাই। কলিজার ভাইরা, যদি আমার ভিডিওটি আপনার একান্ত ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক তো পাবো।
আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিলেই হবে। তাহলেই আমি খুশি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে, ববিতা? হ্যাঁ স্যার, আমি ববিতা বলছি। ভালো আছেন আপনি স্যার? আপনার সঙ্গে আমার একটু কথা ছিল স্যার। ও, কি কথা, বলে ফেলো। স্যার, এবার তো পরীক্ষা ভালোই দিছিলাম, কিন্তু অঙ্ক সাবজেক্টটা একটু আমার ভালো হয়নি। তা আমি জানতে পারলাম যে অঙ্ক খাতাটা আপনি দেখছেন। এই জন্য আর কি স্যার, আপনাকে আমি কিছু বলতে চাইছিলাম। ববিতা, আসলে এভাবে পেঁচায় না বলে সরাসরি বলে ফেলো, তুমি আসলে কি বলতে চাইছো। খাতা আমি দেখছি তো, কি হয়েছে? স্যার, আমি বলতে চাইছিলাম যে আমার অঙ্ক খাতাটা আসলে আপনার হাতে যেহেতু, তো সুযোগটা একটা আছেই। যদি একটু আপনি স্যাক্রিফাইস করে আমাকে মানে টেনে টেনে পাস করাই দিতেন আর কি। এইটাই। তাছাড়া স্যার বোঝেনি তো, এবার যদি আমি ফেল করি তাহলে তো লেখাপড়া আমাকে একদম বন্ধ করে দিয়ে বাবা মা আমাকে বিয়ে শাদী দিয়ে দেবে। কারণ আমি তো বড় হয়ে গেছি, কারণ গতবারও ফেল করেছিলাম। একই ক্লাসে যদি 3 বার থাকি তাহলে কি আর বাবা মা রাখে সংসারে? আমাকে তো দাম দিয়ে বলে বিয়ে শাদী দিয়ে দেবে। এই জন্য বলছিলাম স্যার, আপনি একটু যদি দয়া করে আমাকে অঙ্ক সাবজেক্টে পাশ করে দিতেন তাহলে স্যার আমি আপনাকে সারা জীবন মনে রাখতাম এই উপকারের কথাটা। এই জন্য স্যার আমি একটু জানতে পারছি যে আপনি খাতাটা দেখছেন, এই জন্য স্যার আপনাকে রিকোয়েস্ট করছি। তাছাড়া কিছু না। একটু দয়া করে আমাকে অঙ্ক সাবজেক্ট একটু পাশ করায় দেন না স্যার, বলে আমি একটু খুশি হতাম। মানে আমার খুবই উপকার হতো স্যার। আর এর বিনিময়ে যদি আপনি কোনো কিছু আমার কাছে আপত্তি করেন সেটাও বলেন স্যার, মানে তবু আমাকে পাশ করতেই হবে যে স্যার। ববি, দেখো, তুমি কিন্তু তোমার ক্লাসের সবগুলো স্টুডেন্টের মধ্যে তোমাকেই কিন্তু বড় লাগে। তুমি বেশ স্বাস্থ্যবান, মোটাসোটা, উঁচু লম্বা, বা সবার চেয়ে তোমার তোমার একটু বয়স বেশি তোমার ক্লাসের মধ্যে। যেহেতু তুমি এক ক্লাসে 2 বছর আছো, তো এই জন্য তোমাকেও চোখে লাগে। আর আমি যেহেতু তোমার শিক্ষক, বিনিময়ে এখন আমি তোমার কাছে কি বা চাইতে পারি বলো, তুমি কি দিতে পারো? তারপরও আমি একটা কিছু চাইতে পারি, কিন্তু যেহেতু আমি তোমার শিক্ষক, আমি তোমার কাছে নিজে মুখে কিছু বলতে পারবো না রে বাবা। তুমি যদি নিজের থেকে খুশি করে কোনো কিছু আমাকে গিফট করো, সেটা না হয় নেওয়া যাবে। তাছাড়া কি সম্ভব বলো? আমি যদি তোমাকে কোনো কিছু বলতে যাই, বা আমার যেটা আসলে তোমার কাছে আমি বলবো বা চাইবো, সেরকম কোনো কিছু বলতে গেলেই তো তুমি কল রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবা বা মানুষের জানাই দিবা, তখন আমার ইজ্জতটা কোথায় যাবে বলো? আমার চাকরি চলে যাবে, আমার মান ইজ্জত হারিয়ে যাবে। তার চেয়ে আমি মনে করি তুমি নিজ থেকে আমাকে প্রপোজ করো, আমি বিষয়টা ভেবে দেখি। তারপরে না হয় তোমাকে অঙ্কে পাস করায় যদি দেওয়া যায় দিয়ে দেবো, সমস্যা কোথায়? হ্যাঁ। তাহলে তো স্যার হয়েই গেল, আর তো চিন্তাই আমি করতেছি না। কিন্তু আমি স্যার, আপনি আমার কাজটা একটু করে দেন, তারপরে আমি আপনাকে সবই দেব। আমি বুঝতে পারছি, আমি মনে হয় বুঝি না না ক্লাসে পড়াইতে লাগলে আপনি যেভাবে ফেল ফেল করে আমার দিকে তাকায় থাকেন। আপনার নজরটা কোথায় থাকে আমি মনে হয় বুঝি না। এই জন্যই তো বলছি স্যার, এখন একটা সুযোগ, কিছু যদি মনের মধ্যে উদয় হয় সেটা মূল খুলে বলে ফেলুন। আর যদি লজ্জা পান তাহলে আমি নিজের থেকেই আপনাকে বলছি স্যার। আচ্ছা শোনো ববিতা, আমি তোমাকে নিশ্চিত পাস করায় দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমি 2 তারিখে কক্সবাজার যাব, তুমি কি আমার সঙ্গে যাবে? স্যার, আপনার সঙ্গে শুধু আমি আর আপনি যদি কক্সবাজার যাই, মানুষ জানতে পারলে কি বলবে স্যার? সমাজে একটা কলঙ্কিত হয়ে যাব না আমি? আর ফ্যামিলির থেকে বা কি বলবে? পাগলি মেয়ে, বুদ্ধি নেই মাথায়। আরে তুমি ফ্যামিলিকে বলবা, তোমার বাবা মা তাদের বুঝায় বলো যে স্কুল থেকে আমরা সবাই পিকনিকে যাচ্ছি, তাহলেই তো হয়ে গেল বাস। অত দূর না যায়, আমি বলছিলাম যে এই আশপাশে কোথাও একটা জায়গা ঠিক করে আমি না হয় আসি আপনার কাছে। আমি বুঝতে পারছি ব্যাপারটা, মানে আপনি আমাকে কি করবেন আমি বুঝতে পারছি, এবার দিতে হবে তাই তো। কিন্তু আশপাশে একটা জায়গা ঠিক করেন। কক্সবাজার যাওয়া লাগবে কেন? এত তো ঝামেলা ফেসাইতে যাব? আশেপাশে কি জায়গা নাই স্যার? একটা জায়গায় ঠিক করে আমাকে ডাক দেন না, দেখেন না আমি আসি কিনা। পাগলের মতো কথাবার্তা, আপনারই তো বুদ্ধি কম দেখছি আমি। তাহলে তাহলে কোথায় যাওয়া যায়? আচ্ছা, এক কাজ করো, শুক্রবারে বিকালে এই যে নদীর ধারে যে কাশবন আছে, ওখানে না হয় বেড়াইতে যাই। হ্যাঁ স্যার, ফাইন, রাইট আইডিয়া স্যার। ওখানেই তো আমি যাওয়ার কথা ভাবতেছিলাম। কারণ এর আগে আমার বান্ধবী আর তার প্রেমিকা ও প্রেমিক ওখানেই গেছিল, ওরা তো ওখানে যাই সবকিছু করছে স্যার। আর আমি আর আপনার তো কোনো সমস্যাই নেই, এই যে বাড়ির কাছে 1 ঘন্টার মধ্যে ঘুরে আসা যাবে স্যার।
অযথা কেন আমাকে নিয়ে আপনি কক্সবাজারে যাবেন? আর আপনি কেন যাইতে চাইছেন আমাকে নিয়ে দূরে? এটা তো আমি স্যার ক্লিয়ার বুঝতেই পারছি। মানে আপনি আমাকে কম ছাড়বেন না। হ্যাঁ, আমি তো বুঝি না মনে হয় না। ঠিক আছে স্যার, ওইটা আপনি অতদূর না যে এখানে গেলেও পারবেন। তবু যে স্যার আমার যে পাশ করতেই হবে, বিশেষ একটু মাথায় রেখেন স্যার, তা না হলে স্যার বাড়ি থেকে যে খুব দ্রুত বিয়ে দিয়ে দেবে আমার। এই জন্যই তো ভয়। প্রয়োজনে আপনাকে আমি আমার সবকিছু উজাড় করে দেবো স্যার। তবু স্যার আমাকে প্লিজ পাশ করাই দেবেন স্যার। আর শুক্রবার দিন ঠিক আছে স্যার, ওখানে যাব। যাই খাজুবনের মধ্যে তো ঢোকা যাবে স্যার? ওখানে মানে কেউ যাতে না দেখে আপনাকে আর আমাকে, এরকম পরিবেশ হবে স্যার? আরে হবে না কেন, অবশ্যই হবে। কারণ তুমিই তো নতুন নয়, এর আগেও আমি আরেকজনকে নিয়ে গেছি। ওখানে যেয়ে সারাদিন থাকছি, মনে করো দুবার মজা করছি, হ্যাঁ, ভিতরে, বুঝতে পারছো? মানে দুবার। তো দারুণ একটা পরিবেশ, মানে চতুর সাইডে নদী, মাঝখানে কাশফুল বাগান, মানে বালুর চর, বেড়াইতে দারুণ একটা মজা লাগলো। তার মধ্যে থেকে ঘুরে ফিরে আমরা দুজন টুক করে আবার ভিতরে যাই, মানে ভিতরে কোবলা জায়গা আছে সুন্দর গোল করা, মানে বাইরে থেকে কিচ্ছু দেখা যায় না, এরকম জায়গায় মস্তি করে তারপরে চলে আসবো। তুমি এই নিয়ে টেনশন করো না, বুঝছো? আর ওখানে সবই পাওয়া যায়। আর ভিতরে ভিতরে না নানান রকম খালি ওই প্রোটেকশন পরে পরে থাকে, বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? হ্যাঁ, তো তুমি ঠিকঠাক ভাবে চলে আসো। আর এর আগে তো আমি, মানে একজন না, একদিন একটা ম্যাডামকে নিয়ে আসছিলাম, আর একটা আমি ক্লাস 10-এর এক ছাত্রীকে নিয়ে আসছিলাম। তোমার যে আজকে সমস্যাটা, ওরও সেদিন ওই সমস্যাটাই ছিল, বুঝতে পারছো? ওহো স্যার, তলে তলে এত দূর! বুঝতে পারছি আমি, তার মানে পুরোনো অভ্যাস আপনার। আমি ভাবছিলাম যে আমি মনে হয় জীবনের প্রথমবার নতুন হব আপনার কাছে। ও বাবা, এখন দেখছি আপনি এই পথেরই পথিক। তাহলে তো স্যার ভালোই হবে। আমি আরো ভাবছিলাম যে স্যার লাজুক মানুষ, কথা কম বলে। আবার স্যারের সঙ্গে আমি এই ধরনের আচরণ যদি নিজের থেকে করতে চাই তাহলে আমার বেয়াদবি হবে কিনা, কি মনে করবে, এটা নানানটা ভাবতেছিলাম। কিন্তু তার আগেই দেখছি আমিই নতুন, আপনিই পুরন। স্যার স্যার, আপনি কোন ম্যাডামকে নিয়ে গেছিলেন? আরে আপনি যে একটা মানুষ! আপনি এইভাবেই দিনের পর দিন ওই কাশবনে মানুষকে ধরে ধরে নিজে এইসব করতেছেন, তাই না স্যার? এগুলো আসলে ঠিক হচ্ছে না। আর আমার মতো যারা বিপদে পড়ে একটু পাশ করার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই, আপনি তাদের এই রকমই মানে সুযোগের সদ্ব্যবহার করেন স্যার। এটা আসলে ঠিক না। আমি নাই খুশি করে আপনাকে একটা জিনিস গিফট খুঁচাইছি, তাই বলে আপনি আমাকে, তার মানে আমি আপনার কাছে 3 নম্বর ব্যান হলাম, এই তো স্যার? আরে তুমি আগে চলোই না, 3 নম্বর 2 নম্বর কি আছে, বুঝবানে ঠেলা, বুঝতে পারছো? আগে আসো। ওরে বাবা! তার মানে স্যার আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আমাকে ভয় দেখে লাভ নেই স্যার। আপনার আগে আমার খালাতো ভাইয়ের সঙ্গে দুবার আমি আসছিলাম এখানে, ভালোই তারা করছে। আরে আপনি ভাবছেন যে আমি মনে হয় প্রথম, আর আপনি আমার উপরে এরকম মানে বাদুড়ে দেখাচ্ছেন না? অত আসবে না রে স্যার, দেখা যাবে না। আপনি কত পারেন? মুরুদ কত আপনার দেখা যাবে না। ঠিক আছে স্যার, তাহলে শুক্রবার দিন বিকালবেলা আপনি বলেন, যেহেতু আমিও পুরনো অভ্যস্ত মানুষ আর আপনিও তো দারুণ এ বিষয়ে ভালো অভিজ্ঞতা বা অভ্যাস আছে আপনার, যেহেতু ইতিপূর্বে এখানে আসছেন, তাহলে দুইজনের ভালোই জমবে না। একবার না 2-3 বার মনে করেন যে এখানে কাশবনে ঢুকবো, হবে আন্দাপত্তি করে চলে আসবো। ওকে স্যার, কিন্তু সত্য আমার একটাই, মনে যেন থাকে। আর যদি আপনি আমাকে পাশ করে না দেন, তাহলে ঠিকই বলছিলেন ইতিপূর্বে, আমি কিন্তু এটা রেকর্ড করে রাখলাম, আমি কিন্তু এটা মানুষকে শোনাই দেব। মনে যেন থাকে স্যার। তো বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ, সবাই ভালো থাকবা। শুনতো না, তো কি আর করার? আমি বাধ্য হয়ে, মানে কিছু না বলেও পারতাম না, বাধ্য হয়ে তার কাছে এরকম থাকতে হতো। সে আমাকে দিনের পর দিন এইভাবে করতো। একসময় সন্তান সম্ভাবনা হয়ে গেছিল আমার। এক পর্যায়ে সে আমাকে ওইটা ইয়ে করে দিল, নষ্ট করে। তারপরে যাই হোক, মানে আবার দিন, মানে দিন পথে এভাবে চলতে থাকলো। একদিন আমাকে বলতেছে কি যে, শাপলা তুই এক কাজ কর, মানে এইভাবে তো আর আমি পারতেছি না তোকে লেখাপড়া খরচ দিতে, তুই প্রাইভেট পড়ানো শুরু কর। তা আমি যাই হোক একটা প্রাইভেট ঠিক করলাম। তো সে বাড়িতে যাই নিয়মিত আমি প্রাইভেট পড়াইতে যাইতাম। তো হঠাৎ একদিন
মানে ওই বাড়িতে আমি পড়াইতে গেছি, আসলে ওই ভাবি আর ওই যে মেয়েকে আমি প্রাইভেট পড়াতাম সেই মেয়েকে নিয়ে তার বাপের বাড়িতে চলে গেছে। তো সেই ভাবির হাজবেন্ড আবার একটা সরকারি চাকরি করতো। তো উনি হঠাৎ সেদিন বাড়িতে আসে, আমি ভালো মনে প্রাইভেট পড়াইতে গেছি, কিন্তু উনি আমাকে বলতেছে, দরজা খুলে দিয়ে বলতেছে যে ভিতরে এসে বসো। যে আমি যাই হোক, আমি এত বড় একটা ডাঙ্গর শিয়ানা মেয়ে, আর একটা বাড়িতে যদি অনলি একটাই পুরুষ মানুষ থাকে তাহলে গাটা একটু ফমসম তো করবেই, বোঝেন না? তারপরে ও যে যাই হোক বসে বললাম যে ভাই, ভাবি কোথায়, আর আপনার মেয়ে কই, আমি যাকে পড়াইতে আসলাম। তো বলতেছে যে কেন, তোমার ভাবি তোমাকে বলেনি যে সে তার মায়ের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াইতে যাবে? তো আমি বললাম যে কই, আমাকে তো এই সমস্ত কোনো কিছু বলেনি। তখন বলতেছে যে তাহলে তো এটা ঠিক করে নাই, যেহেতু তুমি পড়াইতে আসছো, আচ্ছা যাই হোক, তোমার ভাবি যেহেতু নেই, তো তুমি যখন যেহেতু আসছো একটু বসো, আর ইয়া করো, আমি তো চা করতে পারি না, তুমি নিজে হাতে কিচেনে যায় চা একটু করে নিয়ে আসো, তুমিও খাও, আমাকে একটু দাও। তো আমার আসলে গা হাত পা কেমন যেন ভার হয়ে গেল বন্ধুরা। মানে একটা রুমের মধ্যে একটা বাড়িতে অনলি একটা ছেলে মানুষ আছে, তারপরে আমি যাকে পড়াইতে এসি তারাও নাই। তো কি না কি হয়, যাই হোক, ওই অবস্থাতে আমি কিচেনে যাই একটু চা করে, বাড়ি গেলার জন্য একটু চা করলাম, আমিও একটু চা খাইলাম। একসঙ্গে খাইতে খাইতে সে আমাকে বলতেছে যে আসলে শোনো, তোমাকে আমি একটা কথা বলবো, তোমার ভাবি তো বাড়িতে নেই, তারা কয়েকদিন আসবে না। তো তুমি কি আমাকে কিছু দিতে পারবে? আমি তোমাকে টাকা পয়সা কিছু দিতাম। তুমি গরিব মানুষের মেয়ে, আর এত বড় মেয়ে হয়েছো, কলেজে লেখাপড়া করো, বেশ ভালোই তো, খেয়ে খেয়ে মোটা তাজা হয়েছো, বা সুন্দরী তো ভালোই তোমাকে দেখতে। আমি দেখে শুনে তোমার একটা বিয়ে শাদীর ব্যবস্থা করব, ভালো একটা পাত্র দেখবো, কিন্তু আজকের পর্বটা তুমি আমার সঙ্গে একটু সময় দেবে? তখন আমি বললাম যে দেখেন ভাই, মানে আপনি আমাকে এইভাবে বলতে পারেন না, দেখেন আমি আপনার মেয়ের প্রাইভেট ম্যাডাম, আর আমি যেহেতু তাকে পড়াইতে আসছি, আগে যদি জানতাম যে আপনি বাসাতে একা আছেন তাহলে আসতাম না। তখন উনি বলতেছেন যে না না, আসছো তাই কি হয়েছে, আরে বসোই না, দেখো না তোমার ভাবি বেটে মানুষ, তাকে জীবনে মানে সংসার করতে যেয়ে কোনো সুখই পেলাম না। তুমি যেহেতু আসছো, তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে, তুমি থেকে যাও না, বিকাল বেলা যেও। তখন আমি বললাম যে বিকালে যাব, প্রতিদিন আমি আসলে দুটোর মধ্যে থেকে এখান থেকে বের হয়ে যাই, আজকে কেন বিকেলে যাব, এত সময় দিতে হবে কেন? তখন বলতেছে যে তুমি বোঝো না, আরে বাড়িটা তো ফাঁকা, অনলি তুমি আর আমি আছি, তাই বলে উনি যেন যাই দরজাটা আরো ভালো করে লাগিয়ে দিল, দিয়ে আমার দিকে কেমন যেন একটা চোখ করে আগে আসলো। তখন আমি তো নিরুপায়, মেয়ে মেয়ে ছেলে মানুষ, আমার কেমন যেন একটা ভিতরে ভয় ভয় কাজ করতেছে। তারপরেও বললাম যে কি ব্যাপার ভাই, আসলে আপনার মূল উদ্দেশ্য কি এটা বলেন তো? তখন উনি কাছে এগিয়ে এসে ঠাস করে আমার মানে জামাটা এরকমই করে পেরে ধরে, মানে আমাকে বুকে ঠাস করে জড়াই তুললো, ধরে মানে এগালে ওগালে চুমা খাইলো, বা আমাকে দারুণ ভাবে ওইটা আদর করতে লাগলো। তা আমি এটা যাই হোক দুবার নিষেধ করার পরও সে আর শোনে না, কিছুতেই শোনে না, নাসর বান্দা। আমাকে হাত ধরে টানতে টানতে তার খাটের উপরে বসালো, বসাই বলতেছে যে তুমি এখানে একটু বসে থাকো, আমি একটু ইয়ে হয়নি। তারপরে যাই হোক বন্ধুরা, মানে এদিকে ভিতরে ভয়ও কাজ করতেছিল, আবার ওদিকে দেখি ওনার ওইটা তো বড় ইয়ে হয়ে দাঁড় হয়ে আছে, মানে দারুণ সে মোটা। তো আমি একটু অনুভব করলাম। তারপরে যাই হোক উনি ফ্রেশ হয়ে ক্লিয়ার হয়ে আমার কাছে আসলে, এসে বলতেছে যে হ্যাঁ, কি হয়েছে তোমার, তুমি এত লজ্জাবোধ করতেছো, আমি তোমাকে না বলছি তোমার 1 মাসের না কয়েক মাসের টাকার সমান আজকে আমি তোমাকে টাকা দিয়ে দেবো, তুমি নিশ্চিত থাকো। আজকে তোমাকে দেখে না আমি ভারী মুগ্ধ হয়ে গেছি, তোমার অত সুন্দর চেহারা, আর তোমার পায়ের থেকে মাথা অব্দি দেখতে কত সুন্দর, আমি দারুণ মুগ্ধ হয়েছি, দেখো তুমি না করবে না। পাগল মেয়ে, একদিন থাকলে কি হয়, আর এই সমস্ত পরের বাড়িতে গেলে কষ্ট হবে, আই থাকতে এই সমস্ত একটু অভ্যাস করতে হয়, বুঝে না? তখন আমি আসলে চুপ করে আছি যে কি করবো, এদিকে আমার বাবাও মানে ওই সমস্ত ছাই ফাঁস খেয়ে বেড়ায়, তার জন্য টাকাও দরকার, আর না দিলেও আমাকে অনেক বকুনে শুনতে হয়, নানান রকম কথা, কেন যে গরিবের ঘরে জন্ম নিলাম এটা আসলে আফসোস হয়। তারপরে বন্ধুরা, মানে ওই মানে ওই ভাই এত সুন্দর করে আমাকে মানে ইয়ে খুলে আস্তে আস্তে করে সুন্দর ভাবে দিল, অনেক সময় ধরে ইয়ে করলো, মানে দারুণ ভাবে। সে প্রথম আমার ভাল লাগলো না, কিছু সময় বাদে এত সুন্দর লাগলো না, মানে খুব ইয়ে করলো অনেক সময় ধরে। মানে আমাকে যে সে পেয়ে কতটা যে খুশি হলো তোমাদের কি বলবো, মানে আদরের আর শেষ নেই।
তারপরে সে যাই হোক তার হলো, আমারও বিয়ে হলো। তো হওয়ার পরে বলতেছে যে কেমন লাগলো? তখন আমি বললাম যে হ্যাঁ, ভালো লাগছে, কিন্তু আসলে কাজটা কি ঠিক হলো? তখন আমি বললাম, উনি বলতেছে যে ঠিক হওয়া আর না হওয়ার কি আছে, তোমাকে তো আমি শুধু শুধু না অনেক টাকা পয়সা দেবো, তুমি একটু সময় দিচ্ছ তাতে কি হয়েছে? আরে তুমি আমার মেয়েকে পড়াতে আসবে, তোমার বেতন আমি বাড়িয়ে দেবো, আর শুধু তাই না, আজকে তোমাকে অ্যাডভান্স একটা টাকা দেবো, বুঝতে পারছো? তখন ওইটা আসলে আমার টাকারও দরকার। তো যাই হোক, আমারও হলো। তো সেই দিনই আমার জীবনে প্রথম একটা ছেলের স্পর্শে বসে থাকা বা এই সমস্ত একটু অনুভূতি নিলাম, এত ভালো লাগলো। মানে আমার মনের মধ্যে স্বাদ জাগলো যে আসলে বিয়ে স্বাদের মধ্যে তাহলে জীবন সংসারের মধ্যে এত সুখ, এত স্বাদ, এটা একটা অনুভব করলাম। আমার যেন তারপরে মনে হলো যে আমি প্রতিদিন এই ভাইয়ের সঙ্গে একটু করে সময় দিয়ে এসে এসে মানে আমার খুব ভালো লাগলো। অত বড় মোটা ওইটা যখন ইয়ে আমাকে দিল, মানে দারুণ ভাবে আমি খুবই মানে আনন্দ হলো আমার, কি বলবো তোমাদের। তারপরে যাই হোক, আমি ভাইকে বললাম তাহলে কি ভাবিরা কবে আসবে, আমি কি আগামীকালকেও পড়াইতে আসবো? তখন উনি বলতেছে যে দেখো, কমপক্ষে একটা মাস ওরা আসবে না, অনেকদিন বাদে। তোমার ওই ভাবি তার মায়ের বাড়িতে গেছে, এবং তার মেয়েও আসবে না, সেও আসবে না। আমি দেখো না, ওই সকালবেলা কাজুর বুয়া একটু রান্না করে দিয়ে যায়, তাই আমি দুবেলা খাই। তো তুমি এইটা যেন আশপাশের মানুষ বুঝবে না, তুমি প্রত্যেক দিন পড়াইতে আসবা, আমার মেয়ে নেই কি হয়েছে তাতে? তুমি আমার সঙ্গে যেটা আজকে করলে, এভাবে আমাকে পড়াইতে আসবা, আমি তোমার সঙ্গে যাই হোক প্রত্যেক দিন একটা সময় দেবো, বুঝতে পারছো? তখন আমি বললাম যে আপনার অফিস? তখন উনি বললো যে তুমি 2টার পরে আসবা, 2টার পরে আমি বাসাতেই থাকি, সমস্যা নেই। যাই হোক, মানে ওই ভাইটা অনেক বড়, সে লম্বা ফর্সা টকটকা চেহারা, অনেক নায়কের মতো চেহারা, সরকারি জব করে, দেখতে মাশাআল্লাহ ভারী সুন্দরী, সুন্দর উনার চেহারা। ওনাকে দেখো আমি মুগ্ধ হলাম। মনে মনে ভাবলাম যে জীবনে যদি এরকম একটা জীবন সঙ্গী পেতাম, তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। তারপরে বন্ধুরা, উনি আমাকে দিনের পর দিন এই একটা মাস, মানে একবার একবার পড়াইতে গেলে সে উনি 2বার এটা করতো, মানে 2বার থাকতো। এই সময় রেস্ট নিত, তারপর একটু চা করে খেতাম, আমার জন্য উনি আপেল কমলা শহর থেকে নিয়ে আসতো, আমার জন্য রাখতো বাসায়। মানে আমাকে দারুণ ভাবে আপ্যায়ন করলো। এইভাবে করতে করতে হঠাৎ এই 1 মাসের শেষ পর্যায়ে যায়, মানে সন্তান সম্ভাবনা এরকম একটা ভাব আমার কাছে মনে হচ্ছে। তা আমি ওনাকে বললাম যে ভাই আসলে এরকম হচ্ছে, আমি তো নিজেকে একটু অসুস্থ বোধ করছি, তো কি করা যায়? তখন উনি বলতেছে যে দেখো, আসলে তুমি যেহেতু ইয়াং মেয়ে, প্রবলেম হতেই পারে। আর যেহেতু আমরা কোনো কিছু প্রোটেকশন ছাড়াই এভাবে করছি, তো সম্ভাবনা তো থাকতে পারে, তো এটারও আছে, ব্যবস্থা আছে। যাই হোক, উনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, এটা ঠিকঠাক করে দিল। আমি যাই হোক ক্লিয়ার হলাম। তারপর থেকে উনি আমাকে বলল যে তোমার ভাবি যদি কোনো একটা কিছু হয়ে যায়, বা ধরো সে চলে যায়, আমি যদি তোমাকে আমার জীবনে চাই, তুমি আসবে? মানে উনি আমাকে পেয়ে দারুণ মুগ্ধ হয়েছে। জীবনে যেন এত সুখ পায়নি কখনো সে। সে বলে যে আমার লাইফে, মানে ওই ভাই আমাকে বলতেছে যে আমার লাইফে কোনোদিন আমি এত সুখী হতে পারিনি, এত সুখ পাইনি, যেটা আজকে এই কয়েকটা দিন ধরে তুমি আমাকে দিচ্ছ। আর তোমার ভাবির কাছ থেকে কোনোদিন এত সুখ তো পাইনি। সে বেটে মানুষ, ঠিকঠাক মতো আমার সঙ্গে এটা করতে পারে না, অল্প টাইমে এসে তার নাকি বেশি হয়ে যায়, হ্যান ত্যান নানান রকম কথা বলতো। এতে আমি জানো, মানে আমাকে বলতো যে আমার বইয়ের প্রতি আমি অসুখী, তুমি একমাত্র আমাকে সুখে করেছো। উনি মুগ্ধ। উনি আমার রাঙা ঠোঁট দুটো মানে দারুণ পছন্দ করতো। একসময় মুখের মধ্যে নিলে মানে অনেক সময় ধরে যাই হোক এটা খাইতো। যাই হোক বন্ধুরা, তার সবকিছু মিলে এক কথায় যখন ভাবিরা আসলো, তখন আর উনি এই সুযোগটা পাইতো না। এইদিকে আমার বাবা কি হয়েছে দেখেন, এই টাকা মাস শেষে নিয়ে এসে বাবার হাতে দিলে, বাবা করতো কি ওই টাকা যে ওই সমস্ত ছাইপাস খেয়ে টাকা শেষ করে দিত। আর আমাকে খালি বলতো প্রাইভেটে যাও, টিউশনি করো, এটা করো, ওইটা করো। আর বাবা, আমার মা আবারও বাবার সঙ্গে রাগারাগি করে গার্মেন্টসে চলে গেছিল, গার্মেন্টসে চাকরি করতো। আসলে আমার পরিবারটা তো গরিব পরিবার। তো যাই হোক, সেই ঘরে আর কি আমার মতো একটা রমণী সুন্দরীর জন্ম হয়েছিল, তাই এখন কপাল দশা, অভাবে থাকলে আসলে যা হয় আর কি। তারপরে বাবা মাঝে মধ্যে ওই টাকায় আসলে এবার বাবার ওই মানে ওই সমস্ত কোনো সেন্স হারা হয়ে আমাকে হঠাৎ করে একদিন আমার রুমে ঢুকে বলতেছে যে খেয়ে খেয়ে তো ভালোই মোটা হয়েছিস, আজকে তোর রুমে আমি ঘুমাবো। মানে ওই অবস্থায় এসে বলতেছে। তা আমি বললাম যে কেন বাবা, আমার রুমে তুমি, আমি এখন তোমার বড় হয়ে গেছে না, তোমার সেরকম ছোট মেয়ে আছে নাকি? তখন বাবা বলে
যে ছোট বড় বুঝি না রে বাবা, তুমি এখন সাবালিকা হয়ে গেছো, তুমি পারবে। তাই এই কথা বলে একদিন বাবা আমাকে যে ঝাপটে ধরে দারুণ ভাবে, মানে তোমাদের কি বলবো, আমার যে আসলে সেদিন কি খারাপ লাগলো যে অন্তত যার হাতে উনি ওই বাড়িওয়ালা আমার প্রাইভেট মাস্টার, প্রাইভেটের যে মেয়ের বাপ, উনি ওনার কাছে সে একটা আলাদা কথা। উনি আমাকে একটা ভদ্র মানুষ, ওনার ফ্যামিলিতে গেছিলাম বা বাড়িতে গেছিল না, স্বাভাবিক একটা ছেলে একটা মেয়েকে একা পাইলে এরকম হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে বাবা আমার সঙ্গে এটা করবে, আমি সেদিন মানে খুবই, মানে আমার মনের কাছে কষ্ট লাগছে, আমি কেঁদে ফেলছিলাম যে বাবা তোমার কাছ থেকে অন্তত এটা আশা করতে পারিনি। বাবা মানে চরিত্রটাই যেন কেমন, না আমাকে দারুণ ইয়ে করে জবরদস্তি করে সে বাবা আমাকে এটা করবো, আর বাবা যেন তার একটা দিন এটা ভালো লাগলো, লাগার পরে দিনের পর দিন সে বাইরের থেকে ওই রকম করে এসে আমার রুমে আমাকে বলে দরজা খোলো। আমি দরজা খুলি, তারপর সে এসে আমার রুমে দেখায় আমার বিছানাতে শুয়ে পড়ে আমাকে দারুণ ভাবে সে এত ইয়ে করতো। তখন আমার একটা কথা মনে হতো যে বাবার ওইটা এত বড় লম্বা মোটা, তারপরে আমার মা কেন গার্মেন্টসে চলে গেল, কি হয়েছিল আসলে, তাদের জীবনের রহস্যটা কি? তো হঠাৎ আমি বাবাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা তোমার মতে এত সুন্দর একটা সুপুরুষ, অথচ আমার মা তোমার জীবন থেকে সরে গেল কেন? তখন বাবা আমাকে ঘোর তাল অবস্থায় বলে কি যে মারে, তোর মা আসলে আমার নাকি সবকিছু বেশি বেশি, তোর মা নাকি এটা বেশি হয়ে যায়, এই জন্য সে আমার কাছে থাকতেই যায় না, মানে আমি যেন তার জীবনে একটা জুলুম, বেশি হয়ে যায়। সে আমাকে বলে তুমি বাইরে থেকে কিছু একটা করে আসতে পারো না, মানুষ কত জায়গায় যায়, কত মেয়ে ছেলের কাছে যায়, তুমি তা না যায়, তুমি শুধু শুধু আমাকে প্রত্যেক দিন, এটা সম্ভব নাকি? মানে তোমার মার এটা বেশি হয়ে যেত, এইভাবে তোমার মা আমাকে বলতো। আমি অতিষ্ঠ হয়ে এই জীবনটা বেছে নিয়েছি, দুঃখে কষ্টে যে এই সমস্ত খেয়ে বেড়াই। তখন আসলে বাবার কষ্টটা আমি বুঝতে পারলাম, বুঝতে পেরে আমি আসলে বাবাকে তখন থেকে আসলে বুঝলাম যে আসলে একটা ছেলের মনে যদি এই সমস্ত কষ্ট থাকে, অভাব থাকে, তাহলে তো পূরণ করতেই হবে। সেদিন থেকে বাবাকে আমি উজাড় করে দিতে থাকলাম। মানে মনে হলো কি যে লেখাপড়া শিখে আর কি করলাম, জীবনে বিয়ে শাদী হোক বা না হোক, যা হয় হোক, মানে বাবার সঙ্গে দিনের পর দিন আমার এইভাবে চলতে থাকলো। বাবাকে আমি চিৎকার উপর, মানে বাবা যেভাবে আমার সঙ্গে আমাকে চাইতো বা আপ্যায়ন করতে মন চাইতো, আমি সেইভাবেই বাবার সঙ্গে আর কি সময় দিতাম। বাবা সেইভাবে এত সুন্দর করে আমার বাবা আচরণ করতো, দিত। মানে ওই প্রাইভেট পড়াইতে যেতাম ওই ভাইয়ের চেয়েও আমার বাবা আবার একটু বেশি, মানে এত সুন্দর তার চলাফেরা, এত সুন্দর তার আচরণ ব্যবহার। আমি বাবার ব্যবহারে মুগ্ধ। আমি কল্পনাও করতে পারি যে আমার বাবার মধ্যে এত কিছু আছে। মানে আমি দারুণ ভাবে এক পর্যায়ে 1 বছর যেতে না যেতেই যাই হোক নিজে সন্তান সম্ভাবনা দিকে এগিয়ে গেলাম। তখন বাবা বললাম যে বাবা এইরকম, বাবা বলতেছে যে ওটা ইয়ে করিস না, জীবনে তোকে বিয়ে শাদী দেবো না, তুই আমার সংসারে থেকে যা, লালন পালন কর। তারপরে যাই হোক আমার ওইভাবে চলতে থাকলাম। তারপরে মা ওই মাঝে মধ্যে এসে 2-1 দিন থেকে যায়, মার কাছে বাবার এই সমস্ত পড়েই না, মানে মা বাবা কষ্টের একটা জীবন বেছে নেছে, আর মা ওইদিক ইনকামে টাকার পিছনে ছুটতেছে, আর আমি মেয়ে হয়ে মাঝখানে খুব বিপদে পড়ে গেছি যে না পেলাম একটা চাকরি, আবার রূপবতী যৌবনবতী হয়েও বাবারও চোখ ফেরায়, বাবা আমার দিক থেকে চোখ ফেরায় না। আবার প্রাইভেট পড়াইতে গেলে হ্যাঁ সে আমার ছাত্রীর যে বাবা, সেও তার হাত থেকেও আমি রক্ষা পাইনি। কোথায় যাব, যেখানে যাই সেই আমাকে খাবড়ে ধরে। যাই হোক এখন কপালে যদি থাকে তাহলে কি করব। তারপর থেকে বাবাকে বললাম যে বাবা একটা ইঞ্জিনিয়ার ছেলে আমাকে মানে বিয়ের কথা বলতেছে, সে পছন্দ করে। তখন বাবা বললো যে ছেলেকে ডেকে নিয়ে একদিন, তা বাবার কাছে ডেকে নিয়ে আসলাম। সে যাই হোক বাবা দেখে শুনে পছন্দ করলো, সে বিনা টাকায় আমাকে বিয়ে শাদী করবে। মানে এক কথায় একটা ছেলে একটা মেয়েকে কিন্তু যৌবন দেখেও বিয়ে করে, চেহারা শুরু যৌবন, মানে আমার সবকিছু নাদুস নুদুস টসটসে, একটা ছেলে দেখলেই মানে করতে মন চাইবে এরকম একটা আমার রূপ চেহারা ছিল বন্ধুরা। তারপরে ওই ছেলের সঙ্গে আমার বিয়ে হলো, আর আমি প্রাইভেটেও গেলাম না, বাবার সংসার থেকেও চলে গেলাম। বাবাকে আর ওই এই সমস্ত খাওয়ার টাকাও আলামত দিতে হলো না। বাবা যা জানে করুক আর মা যা জানে করুক, জীবনে বহুত করছি আর বহুত কষ্ট পাইছি। আর এই যৌবনবর্তী মেয়ে হয়ে আমিও বিপদে পড়ছি, মানে যার কাছে গেছি সেই এক থাবা দিছে, মানে সেই আঁকড়ে ধরতে চাইছে, কিন্তু রক্ষা হতে পারেনি কোথাও থেকে। যাই হোক
আমার স্বামীকে এটা বুঝতে দিলাম না, স্বামীর সঙ্গে জীবন সংসার করতে থাকলাম, দারুণ ভাবে আমাদের চলতে থাকলো, আমার স্বামীও খুশি আমিও খুশি। তো বন্ধুরা, আমার জীবনের এত সুন্দর একটা ঘটে যাওয়া গল্প তোমাদের শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগলো। তো যদি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের একটি দারুণ আকর্ষণীয় গল্প শোনাইতে চলেছি। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দেওয়া, শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দিও। তো বন্ধুরা, চলো শুরু করা যায় সে আজকের ওই রোমান্টিক আকর্ষণীয় গল্পটি। তো বন্ধুরা, আমার বাবা আর আমার মা আসলে দাম্পত্য জীবনে আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি তাদের মধ্যে খুব একটা মিল, মন অমালিন্য মানে মিল নেই, সম্পর্কটা খুব একটা ভালো দেখি নেই। এই ভালো তে ওই কালকে মন্দ, এরকম একটা দেখছিলাম, এরকম ব্যাপার। তারপরে আমরা ছোট থেকে বড় হচ্ছি, ক্রমে দিন যায়। একসময় আমার বাবা মাকে বললো যে আমার ছেলে পেলে যেহেতু এখন একটু চলার মতো হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, আমাকে তোমার ভাই বিদেশ যাওয়ার জন্য অফার করছে, আমি কি করব? তখন আমার মা আমার বাবাকে বলল যে আমার ভাই যদি তোমাকে বিদেশ নিয়ে যাইতে চায়, যদি সুযোগ দেয় তুমি যাও, আমার কোনো আপত্তি নেই, যেহেতু আমার ছেলে মেয়ে দুটাই তো বড় হয়ে গেছে। তারপরে আমার মা আমার বাবাকে অনুমতি দেওয়ার পর আমার বাবা ঠিক আমার মামার সাহায্য নিয়ে মানে 2-3 মাসের মধ্যে বিদেশ চলে গেল। কিন্তু বিদেশ যাওয়ার পরে আমার বাবা 1 মাস বসেছিল, 1 মাস পরে কাজ পাইলো, কাজ পাওয়ার পরে দারুণ ভাবে সে বাড়িতে থেকে ভালোই টাকা পয়সা পাঠাতে লাগলো, তার ইনকামের টাকায় আমার সংসার খুব ভালো মতো চলতে লাগলো। বন্ধুরা, আমার মা আগে কখনো এরকম দেখিনি যে সে হয়তো বিলাসিতা করতেছে বা সুন্দর সাজুগুজু করে রাস্তায় বের হয়। আগে তো বাবা যখন দেশে ছিল তখন তো পর্দার সাইজই চলতো। কিন্তু দেখলাম কি আমার বাবার বন্ধু শরীফুল, শরীফুল আমার বাবা থাকতে খুব কম কম আসতো। যখন আমার বাবা বিদেশ চলে গেল তখন যেন খুব ঘন ঘন আমাদের বাড়িতে আসে, আমাদের জিজ্ঞেস করে তোমরা কেমন আছো। আর মা এরকম যদি জিজ্ঞেস করা হয় যে কেন আসছেন, তো তখন উনি বলে যে তোমার মার সঙ্গে একটু কথা আছে, তো তোমার মা আমাকে ডাকছে, ওই একটা জরুরি বিষয়। এই নানান রকম আশপাশটা কাটিয়ে মানে আমার মায়ের সঙ্গে সে আসলে, আমি তখন আমরা বড় হয়েছি, তো আমি তখন বুঝতে পারছি আমার বয়স তখন কত 16-17 এরকম হবে। তারপরে বাবাকে কথাটা ফোন করে জানিয়ে দিলাম যে বাবা, তোমার যে বন্ধু শরীফুল, ও তো মাঝে মধ্যে নিয়মিত ভাবে সময় অসময় নিয়ে আমাদের বাড়িতে আসা যাওয়া করছে। আসলে ওর উদ্দেশ্যটা কি? তুমি থাকতে তো কখনো আহ ওই আঙ্কেল তো আমাদের বাড়িতে এত ঘন ঘন আসেনি, তাহলে বিষয়টা কি? তখন আমার বাবা বলতেছে যে মানে ওই তোমার ওই শরীফুল আঙ্কেল, ওর ইয়েটা খুব একটা ভালো না, আমি থাকতে তো ও অতটা ঘন ঘন আসেনি, যেহেতু চলে আসছি ও তোমার মায়ের সঙ্গে আসলে একটু অ্যাক্টিভ মিশতে চাই, কথাবার্তা বলতে চাই, তো তুমি একটু খেয়াল রেখে তোমার মা কি, আমি তো আর এখন নেই। আমি বললাম যে বাবা তুমি চিন্তা করো না। তারপরে বাবা এখন শরীফুল দেখি মানে আমি ওই শরীফুল আঙ্কেলে একটু খেয়াল করতেছিলাম বাবার কথা মতো। তারপরে দেখি যে ও শরীফুল আঙ্কেল আমাদের পিছনের মানে টিউবওয়েলের পাশ দিয়ে যে পাশে পাশে টপকায় আসতে পথে উপর দিকে লাফ দিছে, লাফ দেওয়ার পরে এই পাশে এসে মুখ থুবড়ে হঠাৎ ফাপাস করে পড়ে গেছে। তখন রাত বাজে প্রায় তখন প্রায় 12টা বা 12:30 এরকম হবে। তো আমি চিন্তা করলাম যে পড়ে গেল কি, এরকম জোরে আর বিকট আওয়াজ হলো। তখন আমি আস্তে করে দরজা উকি খুলে মুখে মেরে খুলে দেখতেছি যে একটা মানুষ দেখা যায়। তখন ভাবলাম যে এটা তো শরীফুল আঙ্কেলের মতোই দেখা যায়, মানে আহারে বেচারা পাঁচি টপকায় লাভ দিছে না, থপাস করে পড়ে গেছে। সে আসছে আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে, দেখা করতে। যাই হোক, মায়ের সঙ্গে মোবাইলে কথা হয়েছে, আমি তো মেন গেট তালা মেরে দিয়ে চাবি আমার কাছে রেখে দিই। এখন আমার ছোট ভাইটা ও তো আর কিছু বোঝে না, আমি এখন কেবল সবেমাত্র বোঝা শিখছি। তারপরে ওই অবস্থায় মা দেখে রুম থেকে বের হয়ে যায়, শরীফুল আঙ্কেলকে মানে হাত ধরে তার রুমের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তারপরে যাই হোক, আমি এখন কিছু বুঝতে দিচ্ছি না, যে আমি মনে মনে ভাবলাম যে আজ দেখি মা তুমি কি করো। তারপরে চুপ করে আসি। তারপরে
শরীফুর আঙ্কেলকে নিয়ে যায়, মানে খুব গুরুতর, মানে শরীফুর আঙ্কেলের অবস্থানটা ভালো না, মানে পায়ে অনেক ব্যথা পাইছে, পাঁচের উপর দিয়ে লাফ দিছে তো। এখন 7 দিন চোরের আর 1 দিন গ্যারেস্টার কথাই আছে না, আজ বেটা যাবে কই। আমি তো তা আশপাশের গেট খুলে মানুষকে চিল্লাপিল্লা করে ডাক দিয়ে নিয়ে এসে মায়ের রুমে ছিলে, আমি মায়ের ইজ্জতের কথা না ভেবে আমি মানে শরীফুল আঙ্কেলকে ধরাই দিছি। এলাকার মাতুব্বরা তার বিচার করতে বসলো ওই রাত্রেই। এখন বিচারের রায় আসলো যে সে যেহেতু তার সঙ্গে অনেক দিন ধরে এইভাবে অ্যাক্টিভ, তার কাছে আসা যাওয়া করে, তার বিচার এখন 1 লক্ষ টাকা জরিমানা, আর তা না হলে তার সঙ্গে তার নিকাহ করতে হবে। এইরকম একটা বিচার নেওয়ালো। তখন এই রায় শুনে আমি তো হতভম্ব হয়ে গেলাম যে কি ব্যাপার, আমরা এ বয়সে মাকে হারাবো, শরীফের আঙ্কেল আমার মাকে নিয়ে চলে যাবে, তা কি হয়? কেমন বিচার এটা? রোজদিনা জরিমানা নেই। আমার মা যদি পরে পাশে সুদ দিয়ে যায় তাহলে তো সে ভালোই হবে, কিন্তু আমরা মা আরো হতে চাই না। তো মাতব্বর সাহেবকে বললাম, মাতব্বর সাহেব, মা ভুল করছে, আপনার কাছে বিচার দিচ্ছে, আপনি বিচার করেন, কিন্তু তার সাথে পুষতে হবে কেন? আমার বাবা নেই আর আমরা তার 2টা সন্তান আছে, কেমন বিচার আপনার? আপনি প্রয়োজনে তার যদি সাহায্য করার জন্য জরিমানা করেন, যাতে সে আর ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু না করে, কারোর সাথে এইভাবে না জড়ায়। তো 1 লক্ষ টাকা জরিমানা ওই রাত্রে ওনার কাছ থেকে, যাই হোক, ওনার ফ্যামিলি এসে টাকা পয়সা নিয়ে দিয়ে গেল, ওর মাকে দিল, আর মাকে বলল যে তুমি যদি নেক্সট ডে কোনোদিন আর এই ধরনের বেয়াদবি কাজকর্ম করো হারদার, তাহলে তোমাকেও এই আজকে যেরকম এইরকম নিলাম, তোমার কাছ থেকে এরকম ডবল জরিমানা নেবো কিন্তু। তারপরে মা তো ভয়ে আমাকে এসে হাত পা জড়াই তুললো যে মানে তুই তোর বাবাকে এই ঘটনাটা বলিস না কখনো। তা আমার তো বলার অপেক্ষায় থাকে না, আমার চাচাতো ভাই হোক আর যে হোক, মানে আমার আব্বুর কাছে কথাটা বলিয়ে দিছে যে আমার আব্বা তো ওখান থেকে মানে হঠাৎ করে স্টক করে সে ওখান থেকেই মারা যায়। এত বড় একটা ঘটনা, আমার আব্বু আমার মাকে চরম ভালোবাসতো, খুব বিশ্বাস করতো। আমি স্যারেরা চলে গেল ওখান থেকেই। যাই হোক, ওখান থেকে তার মৃতদেহ 1 মাস কতদিন পরে আসলো, তাকে বাংলাদেশে দাপন কাপন করা হলো। তারপরে আমি বড় হয়ে গেলাম, এক পর্যায়ে আমার সংসার কি করে চলবে। মা আমাকে বলল, যেমন মা তেমন কথা, বোঝেনি তো। মা আমাকে বললো যে তুমি গার্মেন্টসে যাও, সংসার কি করে চলবে, আমি এই বয়সে কি গার্মেন্টসে যাব? তো যাই হোক, আমি গার্মেন্টসে যাই একজনকে ধরে বেড়ে চাকরি করতে লাগলাম। গার্মেন্টসের আর কয় টাকা বন্ধুরা, এটা দিয়ে কি সংসার চলে? তারপরে নিজের সতীত্বকে বজায় রাখতে হলে খুবই কষ্ট করতে হয়, খুবই ট্রাভেল করে জীবনটাকে পরিচালনা করতে হয়। মা আসলে যে ছাগল ঘাস খায় তার মুখে টোনা দিয়ে রাখলে কি সে স্বভাব যায়? মা আবার শুরু করছে হারান্তনের সাথে। শুনলাম ধরা পড়ছে, আমি তো ঢাকাতে থাকি, এলাকার থেকে আমার কাছে সংবাদ আসলো। রাগ করে আমি আর বাড়িতে যাওয়ার ইচ্ছাই হলো না, যে না, এমন মায়ের কাছে আর আমার যাইতে ইচ্ছা করতেছে না। যে মা কিনা আমি এত ভালোবাসি সেই মা আবার এরকম শুরু করছে, আমার বাবারে খাইছে। আবার আমরা 2টা ছেলে মেয়ে তার আছি, আমাদের চিন্তা ভাবনা না করে সে আবার এটা করলো, অসম্ভব। এই মার কাছে আর আমি মুখটাই দেখাবো না। যাই হোক বন্ধুরা, ওখান থেকে গার্মেন্টসের এক ছেলেকে চয়েস করে নিজে ইচ্ছা করেই মানে অল্প বয়সে বিয়ে শাদী করে সংসার করতে শুরু করলাম। আর আমার মায়ের চিন্তা আমি একদম করলাম না, মাকে আর আমার দেখতে ইচ্ছা করলো না। আমি দোয়া করি বন্ধুরা, তোমাদের ঘরে কারো জন্য এরকম মা না হয়, আর এরকম মা হলে সমাজের মাতুব্বরের কাছে বিচার করতে দিও, সবাইকে ভালো হওয়ার দাওয়াত করো। সমাজের মানুষ যাতে ভালো থাকে, একটা মানুষের জন্য তাদের সমাজের আর 5টা মানুষ নষ্ট না হয়, সেদিকে তোমরা সবাই খেয়াল রাখবা। আর সেই মানুষটার এমন বিচার করবা যাতে সে শুধরে ভবিষ্যতে ভালো হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, ভালো থাকবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট শিশুকে নিয়মিত স্কুলে পাঠাবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।